নমস্কার, আপনাদের প্রত্যেকে আরও একবার স্বাগত জানাই। প্রত্যেকে ভালো আছেন এই বিশ্বাস রেখে অনুষ্ঠান শুরু করা। আসলে ভালো মন্দ আমাদের সবসময় নিজের হাতে তো থাকে না, অনেক কিছুর উপরে নির্ভরশীল হয়, পারিপার্শ্বিকতা, নানাবিধ কারণ। তার সাথে আলটিমেটলি আমরা নিজেদের ভাগ্যের কথা বলে ফেলি। আমার ভাগ্যে এই আছে, এইটা হচ্ছে, এটা ভোগ করতে হচ্ছে, বা এটা আমি ভালো কিছু পাচ্ছি। আসলে ভাগ্যটা কী? জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্যের বিশ্লেষণটা কিভাবে হতে পারে সেটা একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বের অনুষ্ঠান, তার বিশ্লেষণ দেখলে যেমন বোঝা যায়, ঠিক তেমন একজন অশিক্ষিত, সোকল্ড অশিক্ষিত এবং ভুল ব্যাখ্যা করা, অযৌক্তিকভাবে ব্যাখ্যা করা কিছু জ্যোতিষীর বক্তব্যের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। আসলে ভাগ্যটা কি? আসলে এই যে বিভিন্ন যোগ, দোষ, গুণের কথা বলা হয়, সেগুলো কিভাবে কার্যকরী হতে পারে? অমুক সময় অমুক জায়গায় গিয়ে এটা কাটিয়ে নেওয়া, খণ্ডন করা, আমার ভাগ্যে আমার ন্যাটাল চার্টে যেটা আছে সেটার প্রতিকার, নাকি কাটিয়ে নেওয়া, চার্ট থেকে পুরোপুরি রিমুভ করে দেওয়া, নাকি সেই যোগটা যেটা হচ্ছে সেটাকে বিয়োগে মিনিমাইজ করে ফেলা, কি আসলে কি? বিভ্রান্ত ছড়ানো নয়। আচার্য আবিশাস্ত্রীর অনুষ্ঠান মানে স্পষ্টতা, স্বচ্ছতার আলোকে সেই বিশ্লেষণগুলো থাকে। সেটা জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র যেমন হোক, যা কিছু আমাদের প্রশ্ন আমাদের ভালো থাকার জন্যে, সেটা কিন্তু আচার্য আবিশাস্ত্রী চেষ্টা করেন তার সেই শিক্ষার জায়গা থেকে ব্যাখ্যা করতে। আজকের এপিসোডেও থাকবে, যে কারণে আপনারা এই অনুষ্ঠান ফলো করেন। আসুন, সময় একেবারেই বৃথা অপচয় না করে খুব গুরুত্বপূর্ণ এপিসোড যথারীতি আজকেও হতে চলেছে, তাকে আগে ওয়েলকাম করবো আচার্য আবিশাস্ত্রী আমাদের সকলের মাঝে। নমস্কার স্যার। নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। এক্স্যাক্টলি, সেই জন্যই তো মানুষ এত মন দিয়ে ফলো করছেন এই অনুষ্ঠানটা। একদম। ভালো আমাদের থাকতে হবে, ডেফিনেটলি ভালো থাকতেই হবে। কিন্তু যে জায়গাটা আমি শুরুতেই টাচ দেওয়ার চেষ্টা করলাম, অবশ্যই সেই ভালো থাকার পথে আমাদের মধ্যে এই বিভ্রান্তিগুলো তৈরি হচ্ছে কিভাবে? আমি যদি পার্টিকুলার যোগ কেন্দ্রিক কথা বলি, বিভিন্ন রকম অশুভ যোগের কথা, মাঙ্গলিক যোগ, সাড়ে সাতি, কালসর্প যোগ, নানাবিধ যোগের কথা, এই যোগগুলো কতটা ভয়াবহ, আগে এই ভয়ের জায়গাটা আমি ব্যাখ্যা চাইবো। সব থেকে বড় কথা হচ্ছে, আপনি যখন এই যোগগুলোকে নিয়ে আমাকে কোয়ারি করলেন বা আমাকে যখন প্রশ্ন ছুড়ে দিলেন, আপনি কিন্তু 3টে যোগেরই নাম বললেন, মাঙ্গলিক, কালসর্প, সাড়ে সাতি। এর বাইরে কিন্তু কোনো যোগের নাম আপনি নিলেন না। আমি আপনার প্রশ্নটা খুব ভালো করে শুনলাম, বাট তার মানে কি জ্যোতিষশাস্ত্রে শুধুমাত্র এই 3টে যোগেরই ভয়াবহতা রয়েছে, আর কি অন্য কোনো যোগ নেই? নাকি এই 3টে যোগ কি চললেই কি মানুষের সব কিছু খারাপ, আর কি অন্য কোনো যোগ চললে মানুষের ভালো বা মন্দ হতে পারে না? ব্যাপারগুলো আমি গতকালকেই একজনকে চেম্বারে আমার বোঝাচ্ছিলাম। তো ভদ্রলোক এসছেন আমার কাছে মেয়ের জন্য, মেয়ের বিয়ের জায়গায় বিয়েটা ডিভোর্সের দিকে টার্ন নিয়ে নিয়েছে, ডিভোর্স ফাইল হয়ে গেছে। এখন ছেলেটি কোনোভাবে ডিভোর্স দিতে চাইছে না বা হোয়াট এভার, সেই ব্যাপারে আমি ঢুকতে চাইছি না। তো বিষয়টা আমি বোঝানোর উদাহরণটা কেন দিচ্ছি, কারণ উদাহরণ দিয়ে না বোঝালে আজকের এটা মানুষ বুঝবে না। তো ভদ্রলোক মেয়েটির বিয়ে হয়েছিল আজ থেকে 3 থেকে 3.5 বছর আগে। তো তখন বিয়ের আগে স্বাভাবিকভাবেই বিয়ের আগে আবার কি একটু সমস্যা ছিল। বিয়ের আগে কি সমস্যা না, হাজারো দেখাশুনো, হাজারো যোগাযোগ, বাট মেয়েটির বিয়ে হতে চাইছে, কোনোভাবে ম্যাচিউর করছে। সেই মুহূর্তে ভদ্রলোক আমায় চিনতেন না। ভদ্রলোক একজন রিটায়ার্ড অফিসার, রেল সার্ভিস করতেন। তো সেই সময় তিনি টিভির অনুষ্ঠান দেখে কোনো এক জায়গায় তিনি যান, সেখান থেকে তাকে বলা হয় যে আপনার মেয়ের এই যে বিয়ে হচ্ছে না, তার মেয়ের হাত দেখে তাকে বলা হয় যে আপনার মেয়ের এই যে বিয়ে হচ্ছে না, ওর মাঙ্গলিক যোগ রয়েছে, ওর এই মাঙ্গলিকের প্রতিকার করতে হবে। আজ থেকে 3.5-4 বছর আগেকার কথা বলছি আমি। সেখানে কোনো রকমভাবে যাগ যজ্ঞ, হোম যজ্ঞ করে ঢাক ঢোল পিটিয়ে তার মাঙ্গলিক কাটানো হয়। এবার বিয়ে হয়, মাঙ্গলিক কাটানোর পর সমস্ত কিছু করার পর মেয়েটির বিয়ে হয়। বিয়ে হবার পর আজকে 3 থেকে 3.5 বছরের মাথায় এসে বিবাহিত জীবন ডিভোর্সের দিকে টার্ন নিয়েছে। ডিভোর্স ফাইল হয়ে গেছে, ছেলে ডিভোর্স দিতে আসছে, সেকেন্ড ম্যারেজ, এবং ডিভোর্সটা যাতে স্মুথলি হয়ে যায় তার জন্য তার বাবার আমার কাছে আসা। ওয়েট, আমি এই জায়গাটাই আমি বাধাটা দেবো, যে জায়গাটা আমি ভয়ের প্রশ্নটা প্রথমে করলাম। এক্স্যাক্টলি, প্রথমত বিবাহে বাধা আসছিল, একদম কোনোভাবে ম্যাচিউর করছিল না, হলো। তারপরে যখন বিবাহ হলো, সেখানে এরকম ছাড়াছাড়ি বিচ্ছেদের জায়গায় পৌঁছে গেল। তাহলে কি মাঙ্গলিক দোষের দিকে ইন্ডিকেট করছে, যেটা আমরা আকছার শুনি? যে উদাহরণটা দিচ্ছি গল্পের ছলেই তো বলছি, গল্পের শেষে কিন্তু টুইস্ট আছে, শুনতে হবে, শুনি। তো যখন তার মেয়েটির হরোস্কোপ আমি ফেলে যখন তার সবকিছু বললাম, তার বাবার, আমি কিন্তু তাকে বলিনি যে মাঙ্গলিক বা অমাঙ্গলিক, এ ধরনের কোনো প্রসঙ্গ আমি তুলেননি। তার বাবা বলছে, আচ্ছা স্যার দেখুন তো আমার মেয়ের ছকটা কি মাঙ্গলিক, তো ওর মাঙ্গলিকটা কেটেছো তো একটু দেখুন তো। বাবা নিজে বলছে ওর মাঙ্গলিকটা কেটেছো তো একটু দেখুন তো। আচ্ছা, কোয়ারিস্টে বললাম না, 10ম স্থানে মঙ্গল, লগ্ন সাপেক্ষে 10মে মঙ্গল, কোনো মাঙ্গলিক যোগ নেই ছকের মধ্যে, বাট তাকে বিয়ের আগে বলা হয়েছে মেয়ে মাঙ্গলিক,
কয়েক হাজার টাকা খরচা করে, মানে আজকের বাজারে বহু টাকা খরচা করে, সেই বাজারে বহু টাকা খরচা করে তাকে মাঙ্গলিক কাটানো হয়েছে। তারপর তার বাবা কি স্বাভাবিকভাবেই মানুষের মনে কী ধরনের মানে দেখুন একটা কথা জানেন তো, অল্প বিদ্যা ভয়ঙ্কর, আমি কাউকে ছোট না করেই বলছি। মানুষ আজকের ডেটে অনেক মানুষ ভাবে আবার যেতে ও মাঙ্গলিকে তো বিয়ে দেওয়া যায়, এই গণের সাথে তো এই গণে বিয়ে দেওয়া যায়, তাহলে আবার খরচা করে ফিস দিয়ে জটক বিচারের প্রয়োজনীয়তা কি? এটা কিন্তু মানুষের মনের ধারণা। বাট এই ধারণা যে কত বড় ভুল আমি বোঝাচ্ছি। বাবা কি করলো, সেই মাঙ্গলিক কাটালো, তারপর কি না মাঙ্গলিকে বিয়ে দেওয়া চলে, মাঙ্গলিক পাত্রের সাথেই মেয়ের বিয়ে দিল। তাহলে এখানে দোষটা কার? বাবার, মেয়ের, নাকি সেই অ্যাস্ট্রোলজারের যিনি সামান্য কিছু টাকার জন্য মেয়েকে ভুল বুঝিয়ে দিলেন বা বাবাকে ভুল বুঝিয়ে দিলেন যে মাঙ্গলিক আছে এবং মাঙ্গলিক কাটিয়েও দিয়েছে? আলটিমেটলি কোনো মাঙ্গলিক নেই, কোনো কিছু নেই, বাট মাঙ্গলিক কাটিয়ে দেওয়া হয়েছে। এখানে এই যে আপনি বললেন যে কোনো যোগের ভয়াবহতা, মানে আমি বারবার করে আমার প্রেডিকশনের মাধ্যমে তুলে ধরেছি, মাঙ্গলিক থাকলেই যে ডিভোর্স হবে আর অমাঙ্গলিক হলে যে বিবাহিত জীবন খুব স্মুথ, ব্যাপারগুলো এত সোজা নয়। আজকে যারা এই ধরনের জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মানুষ ঠকে, তাদের জন্য আমি একটুখানি রিকোয়েস্ট করবো টিভি স্ক্রিনে একটা ছক আপনাদেরকে ইন্ডিকেট করার জন্য, দেখানোর জন্য। তো মাঙ্গলিক কখন হয়, জন্মকুষ্ঠিতে যে ছকটা আপনারা দেখতে পাচ্ছেন, মনে করে নেওয়া যাক এটা কারোর জন্ম ছক। তো লগ্ন দেখুন সাদা রং দিয়ে লেখা রয়েছে লগ্ন, মেষ লগ্ন 1 নম্বর ঘর, লগ্নকে আমরা 1 নম্বর ঘর ধরে বিবেচনা করি। তো লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশ স্থানে যদি মঙ্গলের অবস্থান থাকে, যে যে ঘরে দেখুন মঙ্গল রয়েছে এর মধ্যে একটি ঘরে যদি মঙ্গলের অবস্থান থাকে, তবেই কিন্তু জন্মছককে মাঙ্গলিক হিসেবে বিবেচনা করা হয়। এটা মেষ লগ্ন ধরে করা আছে। এটা যদি কারোর যদি মেষের জায়গায় কর্কট লগ্ন, কন্যা লগ্ন, মকর লগ্ন, এনি লগ্ন, 12টি লগ্ন, রাশি লগ্নের মধ্যে এনি লগ্ন, লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে যাদের নিজেদের কুষ্টি রয়েছে, বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, অ্যাস্ট্রোলজার নিশ্চয়ই কুষ্টি করে দিয়েছে, নিজেরা খুলে দেখুন। কারোর কথায় নাচতে হবে না, কারোর কথায় ছুটোছুটি করতে হবে না, হাজার হাজার টাকা খরচা করে তারাপীঠ কামাখ্যাও ছুটতে হবে না, নিজেরা আগে বুঝুন, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো মাঙ্গলিক এই সিচুয়েশনে কিন্তু তৈরি হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট কোনো মাঙ্গলিক যোগের প্রভাব থাকে না কিন্তু হরোস্কোপের মধ্যে। এইগুলোই বাস্তব কথা, এই বিষয়গুলো মানুষ আমি এখানে প্রশ্নটা আসবে, মাঙ্গলিক থাকলেই কি ভয় পেতে হবে? ডেফিনেটলি নয়। আমি চেম্বারের নামটা উল্লেখ করছি না, একটি জায়গায় আমি একটি চেম্বারে বসি, সেখানে আমি হোটেলে বসি, আমি নামটা উল্লেখ করতে চাইছি না। তো সেই হোটেলে আমার মতন কয়েকশো জ্যোতিষী বসে, মিনিমাম 100 জ্যোতিষী বসেন। কোনোদিন হয়তো আমি বসি ডেট ওয়াইজ, আমি বসি কি সপ্তাহে বসি, হোয়াট এভার, আমি বলতে চাইছি না কোন হোটেলের কথা, কারণ এটা মিডিয়াতে আমার বলাটা ঠিক নয়। তো সেই হোটেলের যিনি মালিক রয়েছেন, কয়েক কোটি টাকার তিনি মালিক, কয়েকশো কোটি টাকার তিনি মালিক, আমি যে ডেটে যাই তিনি কিন্তু রিসেপশন থেকে বসে থাকেন, যদি নাও থাকেন তার মানে যারা স্টাফ রয়েছে তারা খবর দিয়ে দেয়, তার ভাই টুকটুক করে কিন্তু আমার চেম্বারের শেষে ঠিক চলে আসে, আমার কাছেই আসে। ভদ্রলোকের মেয়ের মাঙ্গলিক যোগ জন্মছকের মধ্যে, মেয়ে ভালো একটা ব্যাংকের মানে ম্যানেজার পোস্টে সার্ভিস করছে এই মাঙ্গলিক যোগটার কারণের জন্য, কিন্তু এই মাঙ্গলিকের কারণে মেয়ে ভালো জায়গায় সার্ভিস করছে। আবার এমনটাও দেখা আছে মাঙ্গলিক যোগ থাকার ফলে ভালো ছেলেদের ক্ষেত্রে হাইলি এডুকেটেড বাট তার কেরিয়ারের জায়গা তৈরি হচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা আমি বারবার করে বলেছি, ডেফিনেটলি ফিরবো এবং তার সঙ্গে আরো কিছু যোগ বা দোষ যেটা আমরা বলি সেই জায়গায় কানেক্ট করব, কারণ আপনার কাছে এটা আমরা এক্সপেক্ট করি একটা স্পষ্টতা, স্বচ্ছতার আলো আপনি ফেলবেন, ফোকাস করবেন। মাঙ্গলিক দোষ যদি এক্সাম্পল আমরা ধরি, তার মানেই সেখানে গেল সমস্ত কিছু শেষ তা কি, নাকি তার সঙ্গে পজিটিভ কিছু দিকও আছে, গঠনমূলক দিকটা আছে? আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, কিন্তু আপনার এই ব্যাখ্যার কোথাও একটা ফলোয়ার কিনা জানি না, তবে আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, লিমিটেড মানুষের সেই রাস্তাটা খুলে দেওয়া হয়। একজন কানেক্ট করে অলরেডি বসে আছেন, আপনাকে ওয়েলকাম জানাবো অনুষ্ঠানে। নমস্কার নেবেন, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? তপন বিশ্বাস বলছি। কোথা থেকে? কসবা থেকে। আপনি এই অনুষ্ঠান রেগুলার দেখেন কি? হ্যাঁ দেখেন, বেশ। ভালো মন্দ কিচ্ছু আমি কোনো কিছু আপনাকে ইনসিস্ট করছি না, আপনার নিউট্রাল ওপিনিয়ন সেটা আমি শেষে নেব। আচ্ছা, এই কারণে আপনি আগে কি কারণে ফোন করেছেন সেটা আগে জানি। আমি নিজের সম্পর্কে একটু জানতে চাইছি। নিজের সম্পর্কে? আচ্ছা বেশ, আগে আপনার ইনফরমেশনটা দিন, কোনো কথা না বাড়িয়ে আগে সেই দিকে সরাসরি প্রবেশ করি। হ্যালো, বার্থ ইনফরমেশনটা দিন, ডেট অফ বার্থ প্রথমে। হ্যাঁ 18 জুলাই 1994। সময় বলুন। 2:35 দুপুর। 2:35 দুপুর। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা, বেশ। সরাসরি আপনার প্রেডিকশনে চলে যাব। আচ্ছা, জন্মস্থান কলকাতা, তার মানে যেটা পাওয়া যাচ্ছে আপনি বললেন 18 জুলাই 1994, তাই তো? একদম। সোমবার ছিল জন্মবার, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম, গণ হচ্ছে দেবারিগণ বা রাক্ষসগণ। জানা ছিল, দেখিয়েছেন কোনোদিন কাউকে জন্মছক?
না, এসব কাউকে আমি দেখাইনি, হ্যাঁ। প্রথমবার আপনার থেকেই জানছি। মানে আজকে 1994 জন্ম, 18ই জুলাই, মানে আজকে আপনার ডট একদম এক্স্যাক্ট 30 বছর বয়স। গত 18 তারিখে আপনার জন্মদিন গেছে, বাট আপনি কাউকে দেখাননি কোনোদিন 30 বছর না, বয়স না। অবধি। বেশ, লগ্নের মধ্যে চন্দ্র বসে রয়েছে, চতুর্থ স্থানে শনি, লগ্ন থেকে ষষ্ঠ স্থানে কেতু, সপ্তম স্থানে মঙ্গল। এই সপ্তমে মঙ্গল কিন্তু মাঙ্গলিক যোগ। একটু আগে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, ওনারও সেটা আছে। ডেফিনেটলি সপ্তমে মঙ্গল মাঙ্গলিক। অষ্টমে বুধ, নবম স্থানে রবি, দশম স্থানে শুক্র এবং দ্বাদশ স্থানে বৃহস্পতি এবং রাহু। ব্যয় স্থানে রাহু বসে রয়েছে। প্রথম কথা হচ্ছে জন্ম ছকের যা সিচুয়েশন, ভীষণ পরিমাণে রাগ, তেজ, জেদ, হটকারী সিদ্ধান্ত। আপনি মানুষের ভীষণ পরিমাণে অ্যাগ্রেসিভ, মানুন চাই না মানুন লাইফের মধ্যে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কেরিয়ারের জায়গা অত্যন্ত পরিমাণে ভালো, ইনকামের যোগ ভীষণ পরিমাণে ভালো, একাধিক সোর্স থেকে ইনকাম করার যোগ, চাকরি এবং ব্যবসা দুটো থেকে বেনিফিটেড হওয়ার যোগ। বাট ইনকাম ধরে রাখার ক্ষেত্রে সমস্যা, দ্যাট ইজ আলাদা প্রবলেম। বাট বিবাহ স্থান, ম্যারেজ লাইফ, পার্সোনাল লাইফ ভীষণ পরিমাণে কিন্তু ডিস্টারবেন্স। কি করছেন বর্তমানে? আমি একটা আইটি সেক্টরে ফ্লোর ম্যানেজার আছি। আইটি সেক্টরে জব করছেন, হ্যাঁ। ভালো পোস্টেই জব করবেন, উন্নতিও ভালো হবে, ইনকামও ভালো হবে, অস্বীকার করতে পারবেন? হ্যালো। হ্যাঁ বলছি, ভালো পোস্টেই চাকরি করেন, উন্নতিও ভালো, গ্রোথও আসবে, অস্বীকার করতে পারবেন কথাটা? না, অস্বীকার নেই, যেটা বললেন ঠিকঠাকই বলেছেন। হ্যাঁ ঠিকঠাকই বলবো। আর কিন্তু ওনার মাঙ্গলিকও আছে। মাঙ্গলিক রয়েছে, ম্যারেজ লাইফের জায়গায় কিন্তু ডিস্টার্ব। বলুন, শেয়ার করুন। শেয়ার করার কিছু নেই, এখন তো এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে দেখছি। কি স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে? এই যে মামুলিকের বিবাহের সাথে প্রবলেম, এইসব। কার কি হয়ে গেছে, কার কি হয়ে গেছে ছেড়ে দিন, আপনি আপনার কথা বলুন, হ্যাঁ নাই উত্তর দিন। আপনার বিবাহিত জীবন শুভ না ভালো না মন্দ? বিয়ে টিকেছে না বিয়ে ডিভোর্স? ওই চলছে। ওই চলছে নয়, হয় হ্যাঁ তো নয় না। ওয়াইফের সাথে একসাথে থাকে না সেপারেটেড? না, আছি মানে না থাকার মতোই, যেরকম একটা ব্যাপার চলছে। সিচুয়েশনটা বুঝতে পারছেন? মানে আপনি এটা ধরে নিচ্ছেন যে মাঙ্গলিক দোষ থাকলে মানে সবার ক্ষেত্রে এমনটা হতে পারে। আর 2 নম্বর কথা, ওনার 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 মাইন্ডসেট কিরকম জানেন? ও আজকালকার দিনে তো সব ওই চলো, ম্যাক্সিমাম জনের হচ্ছে, যখন আমারও না, হচ্ছে। এটা কমন একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে না এখন, তো সবকিছুতে কমন ব্যাপার না দাদা, এখানে আপনারও দোষ আছে আপনার ম্যারেজ লাইফে খারাপের জন্য, বুঝতে পারছি। হয়তো লাইভে মানবেন না, বাট এখানে আপনারও দোষ আছে। আর 2 নম্বর কথা হচ্ছে, আপনি যে বাড়িতে থাকেন, হ্যালো, হ্যাঁ, বাড়ি না ফ্ল্যাট? নিজের বাড়ি। নিজের বাড়ি। বাড়ির যেটা পশ্চিম দিক, ওয়েস্ট সাইড, বাড়ির পশ্চিম দিকে কোনোভাবে বাথরুম, রান্নাঘর বা দেওয়ালে ব্লু গ্রিন গ্রিন সবুজ বাথরুম, রান্নাঘর বা সবুজ রঙের উপস্থিতি, এর মধ্যে কি আছে বলুন? না, ওইসব কিছু নেই। থাকতেই হবে, গিয়ে দেখুন কি আছে। আমি একটু মাঝখানে বলি, বেডরুম আছে। আপনি এই অনুষ্ঠান রেগুলার দেখেন তো? হ্যাঁ। আচার্য আবিশাস্ত্রী কারোর সেই অর্থে বাড়ি না গিয়ে এখান থেকে শুধুমাত্র তার নলেজ দিয়ে যে প্রেডিকশনটা আসে, সেটা এখনো পর্যন্ত ম্যাক্সিমাম যারাই ফোন করেছেন অস্বীকার কিন্তু করতে পারেনি, আলটিমেটলি স্বীকার করে গেছেন, মানে রেকর্ড তাই বলছে। ঠিক আছে, আপনার ক্ষেত্রে আমরা কোনো চ্যালেঞ্জ নিচ্ছি না। আমার বাড়িতে আমি তো থাকিছি। হ্যাঁ ডেফিনেটলি, আমার বাড়িতে কি আছে বুঝিয়ে দিচ্ছি দাদা। দাদা দাদা, দুয়ে দুয়ে সবসময় 4 হয়, দুয়ে দুয়ে 5 হবে না, 6 হবে না। আচ্ছা, আরেক প্রশ্ন নিতে হলে 1 মিনিট। এবার একটা কথা বলি, শুনুন, আমি আসছি পশ্চিমের পার্টের কথায়, আমি পরে আসছি। প্রথম কথা হচ্ছে, আপনার যা ভয়েস বা ওনার যা থ্রোয়িং, ওনার যা কথা বলার প্যাটার্ন বা ওনার যেটা আমি 100% শিওর আপনার বাড়ির নর্থ ইস্টে হয় রান্নাঘর নয় মিটার বক্স, মানে অগ্নি, হয় রান্নাঘর নয় মিটার বক্স। নর্থ ইস্ট ঈশান করে কি আছে? কিচেন আছে। 100% আছে তো? তাহলে না বলার জায়গা এখানে নেই, বুঝতে পারছি। না বলার জায়গা এখানে থাকবে না, তাহলে না বলছেন না, আমি ওটা বেডরুমটা হিসেবে ভেবেছি। আরে পশ্চিমেও আছে, হয় বাথরুম নয় রান্নাঘর, তো হয়ে গেল, হয় বাথরুম না পশ্চিমে কি আছে বলুন? বেডরুম। হ্যাঁ, আমার বেডরুম আছে। বেডরুমে কালার কি আছে? বেডরুমে পশ্চিমে ওয়ালে বাই কালার আছে। বাই কালার এখন সব বাড়িতে বাই কালার। রংটা কি? লাল, নীল, সবুজ, হলুদ, সাদা, গোলাপি, কি রং? ওই হালকা শ্যাওলা কালার। কি কালার? হালকা শ্যাওলা কালার আছে। চিন্তা করুন, শ্যাওলা কালারটা কোন শেডের উপরে আসে? সাদার উপর। সাদা? শ্যাওলা সাদা আছে, শ্যাওলা সাদা বাই কালার আছে। আরে তা শ্যাওলা কালারটা কিসের গোত্রীয় কালার? সবুজের গোত্রের কালার, হ্যাঁ কি না? সেসব তো আমি ওই নিয়ে অত সব জানি না, আপনি জিজ্ঞেস করলেন তাই আমি বললাম। এই নিয়ে অত শ্যাওলার রং কি? হ্যাঁ, কি লাল না সবুজ? সবুজ কালার। তাহলে ওয়েস্টে সবুজ কালার করে রেখেছেন। আরে বাস্তু মানুষের সাবকনসিয়াস মাইন্ডকে হিট করে। আপনার জন্ম ছকের যা সিচুয়েশন, ওখানে নিয়ে গিয়েই ওই কালার আপনাকে পুট করিয়েছে।
তো এটাই সায়েন্স, এর বাইরে কিছু যাবে না। এবং আপনার বাড়ির পশ্চিমে কোনো গাছপালা, সবুজতা এগুলোও থাকবে, অস্বীকার করা যায়। আপনি মানুন চাই না মানুন, এখানে বহু ধরনের মানুষ দেখি দাদা, বাট আলটিমেটলি সায়েন্স, এর বাইরে কিচ্ছু যাবে না। বুঝতে পারছি। কি জানতে চাইছেন, আর কিছু জানার কোশ্চেন? ওই জিজ্ঞেস করছিলাম যে কিরকম কি সিচুয়েশন হবে আমার। ও তো বলে দিলাম, আপনার বিবাহিত জীবন ড্যামেজ। একটার জায়গায় একটা কেন 10টা বিয়ে করলেও বিয়ে টিকবে না, আপনারও দোষ আছে, আপনার ওয়াইফেরও দোষ আছে। এক হাতে তো তালি বাজে না, দু হাতেই তালি বাজে, ঠিক আছে। কেরিয়ারে গ্রোথ আছে। যদি মনে করেন যে বিবাহ কেরিয়ারের জন্য কারোর কাছে যাওয়ার যোগাযোগ করতে হবে না, কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মনে করেন এটা আপনার প্রথম বিয়ে না দ্বিতীয় বিয়ে যেটা চলছে? সেকেন্ড। কি বললাম আমি? প্রথম কিন্তু আমি বলেছিলাম, এখন বলছে ওই তো যেরকম হয় ওই রয়েছি। মানে আপনি এটা খুব সহজভাবে ধরে নিয়েছেন যে বিয়ে হতে পারে, মানে ওনার কাছে বিষয়গুলো ঠিক আছে। আপনি রাখুন আপনার সাথে আবার পরবর্তীকালে আপনার জন্য শুভেচ্ছা রইল, এইটুকু শুধু আমরা জানাতে পারি। আপনি কিছুটা মানেন, কিছুটা বিশ্বাস করেন, আবার অনেকটাই অস্বীকার করেন। এই জায়গায় কিন্তু সিরিয়াসনেসটা ভীষণ জরুরি। আচার্য আবিশাস্ত্রী আপনার বাস্তু সম্পর্কে যেটা বলছেন, আপনার ম্যারিড লাইফ সম্পর্কে যেটা বলছেন, এই নয় যে উনি ম্যাজিক্যালি কিছু আপনার সম্বন্ধে না জেনে এখান থেকে দূরে বসে ইনফরমেশন দিচ্ছেন, এই ধরনের নয়। এটা টোটালি সায়েন্স এডুকেশনের উপরে ডিপেন্ড করছে। সেই শিক্ষাটা তার আছে বলে এখান থেকে আপনার জন্য প্রেডিকশনটা আসতে পারে। এবং ঠিক সেই গ্রাউন্ডেই সমস্যার যে জায়গাটা তিনি বিশ্লেষণ করছেন, তার সঙ্গে সমাধানের রাস্তাটাও কিন্তু বিশ্লেষণ তার সেই শিক্ষার মধ্যেই রয়েছে। যেখানে অ্যাস্ট্রো বাস্তু রেমেডির কথা তিনি বারে বারে বলেন, খুব ফলপ্রসূ হয়, এটা মানুষ সেটা ধারণ করে বা নিয়ে সেটা বারে বারে বলেন। সেটা কি, সেটা সময় থাকতে পরে আমরা ডেফিনেটলি আলোকপাত চাইবো। কিন্তু তার আগে আপনার জন্য এইটুকু শুধু বলবো, একটু সিরিয়াস হন, সুযোগ আছে, সুযোগটাকে কাজে লাগান, বাকিটা আপনার সিদ্ধান্ত। আমরা অনেকটা সময় কথা বললাম, একটু আবারও কানেক্ট করবো সেই অশুভ যে যোগগুলো আমরা ছিলাম। অবশ্যই মাঙ্গলিক, তো এই ভদ্রলোকের ক্ষেত্রে মাঙ্গলিক, ওনার ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট তো ডেফিনেটলি নেগেটিভ। আমি বললাম কোথা থেকে, সপ্তম স্থানে মঙ্গলের অবস্থান, কর্মের জায়গায় পজিটিভ। সবথেকে বড় হাসির কথা, ওনাকে লাস্টে এসে আমি যখন জিজ্ঞেস করলাম প্রথম বিয়েটা দিতে, উনি সেকেন্ড। তো বিবাহিত জীবনে প্রবলেম আসবে তো প্রবলেম। দেখুন, জন্ম ছকে যদি নেগেটিভ যোগের অবস্থান থাকে, নেগেটিভ যোগ যদি হয়ে থাকে, তার প্রতিকার করলে ডেফিনেটলি শুভ ফল পাওয়া যায়। আর যদি যতক্ষণ টিউমার যদি শরীরে পুষে রাখেন, ও তো টিউমার থাকতে থাকতে ক্যান্সারের আকার নেবে। তাই সময় থাকতে থাকতে যোগাযোগ করাটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আজকে এই যে মাঙ্গলিকের আলোচনায় আমরা ছিলাম, আমি একটু কাল সর্পের কথায় যদি একটু আসতে চাই। একদম এমন ভাবে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় কাল সর্প একটা জন্মকালীন থাকা মানে যে তার জীবনে কিছুই হবে না, সমস্তটাই ফিনিশ। এটা আজকে প্রতিপদে বাধা। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে সচিন টেন্ডুলকার, তার জন্মছকেও কিন্তু কাল সর্প যোগ রয়েছে, বাট সে কি আজকে সেই জায়গা পায়নি, নাকি সে কি আজকে সেই স্ট্যান্ড পায়নি? তো কাল সর্প যোগ কখন হয় এটাও বোঝানো দরকার। তাহলে এটাও দেখি, কাল সর্পের কিছুই নেই, 50,000 টাকা খরচা করে কাল সর্পে পুজো করিয়ে দিয়েছে, 50,000 টাকা খরচা করে কাল সর্পের কবচ পরিয়ে দিয়েছে। বাট না, আমি একটু রিকোয়েস্ট করবো টিভি স্ক্রিনে দেখানোর জন্য আমার কিছু ডেটা। দেখুন, এই যে জন্মকুষ্ঠিটা আপনারা দেখতে পাচ্ছেন, লগ্ন একটা জায়গায় রয়েছে, লগ্নকে আমরা 1 নম্বর ঘর ধরে বিবেচনা করি। লগ্নের মধ্যে কেতু বসে রয়েছে এবং সপ্তম স্থানে শনি রাহু। তো এই রাহু কেতু সর্বদা 180 ডিগ্রিতে অবস্থান করে। মানে যে ঘরে রাহু থাকবে ঠিক তার অপোজিট সমসপ্তম ঘরে কেতুর অবস্থান হবে। রাহু কেতু সর্বদা 180 ডিগ্রিতে অবস্থান করে। এই রাহু কেতুর যখন একদিকে সমস্ত গ্রহের অবস্থান চলে যায়, যখন পরপর 5টা ঘর ফাঁকা থাকে, তখন এই জায়গাটাকে বলা হয় কাল সর্পযোগ। সূত্র তাই বলছে। এই ছকে যেরকম লগ্নে কেতু, সপ্তমে রাহু, তো কাল সর্পযোগ 12 ধরনের হতে পারে। তো এগুলো নিয়ে আমি পরবর্তী অনুষ্ঠানে ডিটেলস আলোচনা করবো। আজকে হাতের সময় যেহেতু খুব শর্ট, তো মাঙ্গলিকটা আমি একটু আগে একটা কথা বলছি, কালসর্পটা আমি বোঝালাম আপনাদেরকে। পরবর্তীকালে কালসর্প নিয়ে ডিটেলস 12 ধরনের কী কী কালসর্প, তার কী কী রেজাল্ট বা তার প্রতিকার কী, তার থেকে বাঁচার ঘরোয়া উপায় কী, সেগুলো আমি বলবো। বাট মাঙ্গলিক থাকলে আমি দেখেছি বিভিন্ন মানুষের মধ্যে একটা চিন্তাধারা, আমি যখন চেম্বারে বিভিন্ন মানুষ তো দেখি, হাজার হাজার মানুষ দেখি, জন্মছকে মাঙ্গলিক রয়েছে, মানুষের রিপ্লাই কী আছে, এই তো স্যার হাতে পলা পড়ে রয়েছে। তো মানে মাঙ্গলিক আছে মানেই পলা পড়ে নিচ্ছে। কিন্তু কখনোই মনে রাখতে হবে, মাঙ্গলিকের এই যে মাঙ্গলিকের ছক আপনারা দেখছেন, মাঙ্গলিকের প্রতিকার কিন্তু কখনোই লাল প্রবাল বা পলা কিন্তু কখনোই নয়। মাঙ্গলিক থাকলে সেখানে বগলামুখীর প্রয়োগ করতে হয়। বগলামুখী কে? বগলামুখী দশ মহাবিদ্যার দেবী। তিনি হলুদ বস্ত্র পরিহিত, আমি একটু রিকোয়েস্ট করবো মা বগলামুখীর ছবি দেখানোর জন্য। তিনি হলুদ বস্ত্র পরিহিত, বাঁ হাতে শত্রু জীব টেনে তিনি ধরে রয়েছেন এবং এক হাতে তার মুশাল। তো এই বগলামুখীর প্রয়োগ করলে মাঙ্গলিকের থেকে উপায় পাওয়া যায়। এই বগলামুখীর প্রয়োগ করলে আপনার বড় জটিল ভীষণ কঠিনতম শত্রুতা সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসা যায়। আজকে বহু মানুষের বাইট আপনারা বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন, আজকেও দেখবেন। তো এই বগলামুখীর প্রয়োগ করলে বিভিন্ন ধরনের যে সমস্যা, আইনি জটিলতা,
আপনার কোনো দোষ নেই, আপনাকে বড় ধরনের কেসের ফেঁসে গেছেন, আপনি আইনি জটিলতায় জড়াচ্ছেন, এই বগলামুখীর প্রয়োগ করতে হয়। কত বড় আপনার শত্রু আপনাকে বুঝতে হবে না, আবিশ্বাস্তি বুঝে নেবে। তো এই প্রয়োগের দরকার রয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে প্রয়োগগুলো করার কিছু কিছু বিশেষ সময় থাকে, কিছু কিছু বিশেষ তিথি থাকে। আমি এখানে একটা ভিন্নতর কথা আমার মাথায় আসছে, আমি এটা একটু মানে মার্জনা চেয়ে নিয়ে আপনার কাছে শেয়ার করছি। অবশ্যই অবশ্যই। আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম বিভ্রান্তি নিয়ে, একদম অ্যাস্ট্রোলজিতে ডিফারেন্ট ওপিনিয়ন বেরিয়ে আসছে, মানুষকে পাজল করছে, কোথাও একটা প্রতারিত করছেন। এই জায়গাটায় অ্যাস্ট্রোলজারের পাশাপাশি অ্যাস্ট্রোলজার তান্ত্রিক যারা, তাদের ক্ষেত্রে এই অভিযোগটা ভালো রকম আসে। এই যে বিভিন্ন তিথিতে বিভিন্ন স্থানে, বিশেষত তারাপীঠ, কামাখ্যা এই ধরনের নিয়ে গিয়ে, সত্যি কি তাই? এখানে স্পষ্টতার আলো কি? সামনে কৌশিকী অমাবস্যা আসছে, সেখানেও ভীষণ রকমের বক্তব্য শোনা যাবে। আসলে এটা কতটা আমরা কাজে লাগাতে পারি, কতটা হেল্পফুল আমাদের জন্য? এবছর কৌশিকী অমাবস্যা পড়েছে 2রা সেপ্টেম্বর, ঠিক আছে? এবছর কৌশিকী অমাবস্যা 2রা সেপ্টেম্বর। যে কোনো তিথি, যে কোনো অমাবস্যা বা যে কোনো একটা টাইমের তার কিন্তু একটা শুভ ফল কিন্তু রয়েছে। মা শারদা একটা কথা বলে গেছিলেন, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কপাল গুণে যেটা আপনার নেই, ক্ষণের গুণে কিন্তু সেটা আপনার ঘটানো সম্ভব। এবং তার সব থেকে বড় যে টাইম বা যে তিথি আসন্ন কৌশিকী অমাবস্যা, এবছর 2রা সেপ্টেম্বর পড়েছে। কৌশিকী অমাবস্যা নতুন করে বলার কিছু নেই, মানুষ জানেন। তারাপীঠের রাস্তাতেও ঘুমিয়ে মানুষ কাটিয়ে দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষের আগমন। তো কে এই দেবী কৌশিকী? তো কে কৌশিকী অমাবস্যার যে নামকরণ বা কে এই দেবী কৌশিকী? বলা হয় একদা শুম্ভ ও নিশুম্ভ, 2 দৈত্য বা 2 রাক্ষসের উপদ্রবে সমস্ত দেবতারা পৌঁছলেন শিবলোকে। সেখানে শিবের সাথে অবস্থান করছিলেন মা পার্বতী। তো শুম্ভ ও নিশুম্ভকে বধ করার জন্য তখন শিবলোকে বিভিন্ন দেবতারা পৌঁছানোর সময় ভগবান শিব মাতা পার্বতীকে ভালোবেসে কালীকে বলে ডাকতেন। তো সেই সময় বললেন হে কালীকে, যখন সেই হে কালীকে মা পার্বতীকে তিনি ডাকলেন, পার্বতী সমস্ত দেবদেবীদের সামনে ওই কালীকে ডাক শুনে রাগান্বিত হলেন বা ক্রোধান্বিত হলেন। তিনি তখন সেই রাগে মানস সরোবরে গিয়ে সাধনা শুরু করলেন, তপস্যা শুরু করলেন। তপস্যা করার পর মানস সরোবরে যখন তিনি স্নান করলেন, তার অপরূপ সুন্দর রূপ, ইনিই হচ্ছেন দেবী কৌশিকী। ওই যে তিথিতে তারপর তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করেন, যে দিনে তিনি বধ করেছিলেন সেটা ছিল কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা তিথিতেই বলা হয় বামদেব মা তারাকে পেয়েছিলেন। মা তারারই আরেক নাম দেবী কৌশিকী। মা তারাকে আবার একজোটা তারাও বলা হয়। তো এই কৌশিকী অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় 12টা অমাবস্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যাকে অঘোর অমাবস্যা, আলোক অমাবস্যা বলা হয়। ভয়ঙ্কর এই অমাবস্যার প্রয়োগ জানতে হবে। কৌশিকী আসুন, আমার কাছে আসুন, সব পাইয়ে দেবো। ব্যাপারগুলো এত সোজা নয়। এই যে মাঙ্গলিক, এই যে কালসর্প, এই যে 7.5, আপনাদের ল্যাঙ্গুয়েজেই বোঝাচ্ছে, আর অন্য কোনো যোগের নাম নিচ্ছি না। বাট জন্মকুষ্ঠিতে বিভিন্ন ধরনের যোগ রয়েছে। শনি চন্দ্রের যোগ, রবি কেতু গ্রহণ যোগ, রবি রাহু গ্রহণ যোগ, এমন এমন নেগেটিভ কেমোদ্রুম যোগ মানুষকে ভীষণ পরিমাণে ডিপ্রেশনের মধ্যে। আমি দেখেছি কেমোদ্রুম যোগের এতটাই নেগেটিভ পর্যায়ে চলে গেছে। 21 বছর 22 বছরের এক মেয়ে আমার ক্লায়েন্ট বাড়িতে ভূত দেখছে, অথচ তার বাড়িতে কিন্তু ভূত নেই। ডিপ্রেশন এমন জায়গায় নিয়ে চলে, কোনো কাউন্সিলর তাকে গুরুত্ব দিচ্ছে না, কোনো কাউন্সিলর তাকে ঠিকমতো কাউন্সিলিং করতে পারছেন না। তো এই কেমোদ্রুম যোগ, এগুলো বিভিন্ন যোগ, এই আসন্ন কৌশিক, যারা বিভিন্ন ধরনের সমস্যা, বলা হয় এই কৌশিক অমাবস্যা বছরের শ্রেষ্ঠ অমাবস্যা। কিন্তু প্রশ্নটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট, ভীষণ রকম। তারাপীঠে একদম তারাময়, সেখানে কৌশিকী অমাবস্যায় কারণ্য মানুষ সেখানে পৌঁছান কিছু বুঝে, কিছু স্রোতের সঙ্গে। কিন্তু আমাদের যাদের সমস্যা রয়েছে তাদের জন্য কিভাবে এই তিথিটাকে বিশেষভাবে কাজে লাগাবো? এই যে একটা কথা বললাম, মানুষের জীবনে তো সমস্যা কম নেই। যে কোনো পুজো আমরা চতুর্বর্গ ফল প্রাপ্তি লাভের জন্য করি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ ফল প্রাপ্তি। কিন্তু মানুষের জীবনে তো সমস্যার শেষ নেই। এই যে বললাম বগলামুখীর প্রয়োগ, যেমন আমাদের যে নবগ্রহ 9টি গ্রহ রয়েছে, প্রথমে একটা গ্রহ সময় শর্ট আমি ছোট্ট করে বলবো। তো তার মধ্যে রবি আমাদের কি দেয়? নাম, যশ, খ্যাতি, মান, সম্মান, প্রতিপত্তি রবি দেয়। তো এই রবি হচ্ছে, রবির যিনি দেবী, রবির যিনি আরাধ্য দেবী, তিনি হচ্ছেন মাতঙ্গী। আমি একটু রিকোয়েস্ট করব দেবী মাতঙ্গীর ছবিটা দেখার জন্য। এই দেবীকে কিন্তু উচ্ছিষ্ট চণ্ডালিনীও বলা হয়। টিয়া পাখির মতন সবুজ তার গায়ের রং, এক হাতে দেখতে পাচ্ছেন তার বীণা, এক হাতে দেখতে পাচ্ছেন তার নরমুণ্ড রয়েছে। টিয়া পাখির মতন এই দেবীর গায়ের রং। এই দেবীর পুজো করতে হয় এঁঠো খাবার দিয়ে দেবীর পুজো হয়, উচ্ছিষ্ট চণ্ডালিনী। তো এই একটা রিসেন্টলি বেশ কিছু বছর, 1-2 বছর আগে একটা ওই যে বিভিন্ন FM যে স্টোরি আসে না, নামটা নেওয়া উচিত নয়, তো সেখানে একটা স্টোরি এসেছিল
তো বিভিন্ন অনেক মানুষ শুনেছেন এবং সেটা খুব হিটও করেছিল, দেবী মাতঙ্গীকে নিয়েই যে একটা স্টোরি এসেছিল। তো এঁঠো খাবার দিয়ে দেবীর উচ্ছিষ্ট চণ্ডালিনী বলা হয় দেবীকে। তো যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের মধ্যে সমস্যা ঘটছে, এই যে বললাম স্পেসিফিক সমস্যা, মানুষের জীবনে তো সমস্যার শেষ নেই, স্পেসিফিক সমস্যা, এই উচ্ছিষ্ট চণ্ডালিনী প্রয়োগ করলে সেই সমস্যা থেকে কিন্তু সমাধান পাওয়া যায়। রবি মান, আপনার দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে রয়েছে, আপনার দীর্ঘদিন ধরে কোনো উন্নতি নেই, কোনো সাকসেস নেই, এই উচ্ছিষ্ট চণ্ডালিনীর প্রয়োগ যদি সঠিকভাবে, সব থেকে বড় কথা প্রয়োগ মানে ওই ওং নম ঢং নম করে দিলাম হয়ে গেল, ব্যাপারটা তো তা নয়। তার প্রপার কিছু মেনটেন রয়েছে, প্রপার কিছু নিয়ম রয়েছে, প্রপার মন্ত্রের অ্যাপ্লাই রয়েছে। বগলামুখীর প্রয়োগ করলে কত বড় আপনার শত্রু, ও বহু শত্রুকে আমি টাইট দিয়েছি বগলামুখীর প্রয়োগে, আপনি আসলে আপনার শত্রুতাও করে দেখাবো। এই ধরনের প্রয়োগ আমি কৌশিক অমাবস্যায় করবো বিভিন্ন, আমি বারবার করে ফাটাই না, আজকে প্রসঙ্গ উঠলো বলে আমার মুখ ফসকে বেরিয়ে গেল কথা বলে। ব্যাখ্যা করেন না আজকে এই কৌশিক অমাবস্যার জন্য মানুষ মাসের পর মাস ধরে অপেক্ষা করে। ইভেন আমার যারা ভিউয়ার্স, আমার যারা অনুষ্ঠান দেখে, তারা তো একবার দেখিয়ে গেছে তারপর অনুষ্ঠান বন্ধ করে দিয়ে, তা তো নয়, রেগুলারলি অনুষ্ঠান দেখে। আমাকে যারা দেখিয়ে গেছেন আগেও, তারাও হয়তো এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন। আমি বহু মানুষকে প্রতিকার দিইনি, 2 মাস আগে, 1 মাস আগে, 3 মাস আগে, 6 মাস আগে, কৌশিক অমাবস্যার জন্য তাদেরকে ওয়েট করতে বলেছি। তাদের স্পেসিফিক কিছু কিছু কাজ যেটা এই সময় করলে খুব ফাস্ট তার রেজাল্ট, খুব তাড়াতাড়ি তাদেরকে রেজাল্ট দেওয়ানো সম্ভব। তো তাদের উদ্দেশ্যে বলা, যারা এসেছিলেন, যাদেরকে সেই সময় প্রতিকার দিইনি, আর বা প্রতিকার দিইনি কেন, দিলে তো আমারই লাভ, আমারই তো পকেটে পয়সা আসতো। বাট না, বারবার করে একটা কথা বলেছি, আবির শাস্ত্রী পয়সার দিকে তাকিয়ে কাজ করে না। ডেফিনেটলি আমি একজন প্রফেশনাল মানুষ, বাট পয়সা করে ছুটে বেড়ালে আজকে মানুষকে উপকার কখন করব? তো বুঝতে হবে, যাদেরকে সেই সময় প্রতিকার দিইনি, কৌশিক অমাবস্যার জন্য ওয়েট করতে বলেছি, তারা অবশ্যই কৌশিক অমাবস্যার সামনে 10-15 দিন আগে থেকে অবশ্যই যোগাযোগ করবেন। কৌশিক অমাবস্যার প্রতিকার তাদের। এখন প্রশ্ন হচ্ছে, যোগাযোগটা আপনি কবে করবেন সেটা যেমন প্রশ্ন, যোগাযোগটা কেন করবেন? আচার্য আবির শাস্ত্রীর সঙ্গে যোগাযোগটা কেন করবেন, এটা আপনাকে আগে ডিসিশনটা নিতে হবে। ভেরি প্র্যাকটিক্যালি, যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেটা মুখে বলে না দিলেও আপনারা নোট করে নিয়েছেন ইতিমধ্যে, এটা বাস্তব কথা। আপনারা নোট করে সেই নাম্বারে ফোন করছেন, হেল্পলাইন নাম্বার যেখানে রয়েছে, কবে কোথায় কোন চেম্বার, সেটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যেমন গড়িয়া, ব্যারাকপুর, বর্ধমান, মেচেদা, দমদম, মানে কলকাতা তার সারাউন্ডিং এই চেম্বারগুলো রয়েছে। দূরবর্তী স্থানে চেম্বারগুলো শিলিগুড়ি, কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, কোচবিহার, মালদা, এগুলো তো আপনারা জানেনই। এর সাথে রাজ্যের বাইরেও জামশেদপুর, গুয়াহাটি, আগরতলা, দিল্লি, ধানবাদে রয়েছে, মুম্বাই, ব্যাঙ্গালোর, এগুলো তো রয়েছে, আপনারা জানেন। এখন আছে সমস্ত কিছু, আবির শাস্ত্রী পৌঁছে যান সব জায়গায়, কিন্তু আপনারা কতটা সেই সুযোগটা গ্রহণ করবেন সেটা তো বড় কথা। অনলাইন মানে সরাসরি চেম্বারে আসার পাশাপাশি অনলাইনেও ব্যবস্থা রয়েছে, সেটাও আপনারা অ্যাকসেপ্ট করবেন কিনা, তার ফেসিলিটিটা গ্রহণ করবেন কিনা, সেটাও আপনাদের সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। কিন্তু নিজের সিদ্ধান্ত নিজের ক্ষতি করে দেবে না তো, এইটা আগে। ঠিক যে জায়গাটায় আমরা স্বচ্ছতার আলোটা চাইছিলাম, যে কার কাছে যাব, গিয়ে আপনাকে আমাকে প্রতারিত হতে হবে না তো, ঠিক মানুষের কাছে যাচ্ছি তো, এই প্রশ্নটা সবার আগে অনেকের বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকেরই মাথায় আসে। এই জায়গায় আমি কানেক্ট করবো আপনার কাছে, যেতে যেতে সময় একদম সংক্ষেপ, সময় একদম শেষ আজকে। আচার্য আবির শাস্ত্রীর কাছে আমরা বাস্তুর কথা শুনি, জ্যোতিষের কথা শুনি, স্পষ্টতার সঙ্গে সায়েন্সের কথা শুনি, তার মুখ থেকে আজকে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল, তন্ত্র রিলেটেড কথা শুনছি, দর্শক মহাবিদ্যার কথা শুনছি। একটাই কথা, সবথেকে বড় কথা, ডাক্তারবাবু অ্যাপ্রন কখন পড়বেন? যখন তিনি অপারেশন থিয়েটারে রয়েছেন। অ্যাপ্রন পরে রাস্তায় তাকে ঘুরে বেড়াতে হয় না যে আমি ডাক্তার গো, আমাকে দেখো আমি ডাক্তার, তার পরিচিতি দেওয়ার জন্য। তো সবসময় সবকিছু বলার প্রয়োজন পড়ে না। মানুষ জানে, আজকের ডেটে মানুষ কেউ বোকা নয়, মানুষ বুদ্ধিমান, মানুষ শিক্ষিত, সবাই সবটাই বোঝে। যার প্রয়োজন যোগাযোগ করে নেবে। আজকে সময় একদম শেষ। যারা প্রকৃত সমস্যায় জর্জরিত, যারা চাইছেন ভালো থাকতে, এবং সব থেকে বড় কথা যারা সিরিয়াস, লাইফ নিয়ে যারা সিরিয়াস, তারাই আমার সাথে যোগাযোগ করবেন। অযথা আমার কাছে কেউ আসবেন না। আজকে সময় একদম শেষ। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন, সেই দেওয়ালটি আজকে আপনার পেছনে নেই। করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে, ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা করে দিতে পারে। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা রইল। তবে এইটুকু যেতে যেতে আরও একবার স্মরণ করা, শুধুমাত্র সমস্ত কিছু ভাগ্যের হাতে ছেড়ে দেওয়াটা বোধহয় বুদ্ধিমানের কাজ নয়। ভাগ্য ডেফিনেটলি আমাদের চালিত করছে, কিন্তু তার সাথে কর্মটাকেও ভূমিকা নিতে হবে। যে কর্ম আমার ভালো আনতে পারে, প্রয়োজন মনে করলে একদম স্পষ্ট ভাষায় আচার্য আবির শাস্ত্রীর কাছে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি, সেটার জন্য বিলম্ব করাটাও কিন্তু এনিওয়ে, শুভেচ্ছা থাকলে আপনি সঠিক পথে এগোতে পারুন। নমস্কার।